বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যেন চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্যপট। ডিজিটাল মঞ্চের অদৃশ্য পর্দা উঠতেই আবির্ভূত হন বাংলাদেশের মডেল স্নিগ্ধা চৌধুরী, আর তার সঙ্গে সঙ্গে ভেসে আসে আবেগ জড়িত এক কান্নার ঢেউ। এই অবস্থায় তথ্যের ভিড়ে সত্য আজ কুয়াশাচ্ছন্ন, আর আবেগের স্রোতে যুক্তি হয়ে পড়েছে দিশেহারা। সবার মনে একই প্রশ্নের প্রতিধ্বনি, কার চোখের জল সত্য আর কার চোখে অভিনয়ের পর্দা? কে জালিম আর কেই বা মজলুম? নাকি পুরো দৃশ্যপটটাই এক সুচারুভাবে নির্মিত নাট্যমঞ্চ? সম্প্রতি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। জানা যায়, এ ঘটনায় গত ২৬ জুলাই রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি মামলাও করেন এই অভিনেত্রী। এর আগে গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলামের বিরুদ্ধে তার উপর হওয়া শারীরিক নির্যাতনের বিষয়টি সামনে আনেন তিনি এবং তার উপর চালানো নির্মম দমনপীড়নের অভিযোগ তোলেন। তার দাবি, নজরুল ইসলাম তার হাত পা বেঁধে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করেন। আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে তুললো। তবে সমালোচকরা বলছে, যদি সত্যি তাকে হাত পা বেঁধে নির্যাতন করা হয়ে থাকে তাহলে তার হাতে রশির দাগ থাকার কথা, কিন্তু তার হাতে এমন কোনো দাগের চিহ্ন সামনে আসেনি। একইভাবে গলা চিপে ধরলে সেখানে দাগ থাকার কথা, অথচ সেটিও দৃশ্যমান নয়। ফলে তার এই বক্তব্য ঘিরে নেট দুনিয়ায় নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। এছাড়াও সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যার ফলে তার শরীর গভীরভাবে ক্ষত বিক্ষত হয়েছে বলে দাবি স্নিগ্ধার। আমার শরীরে ওই লাঠি দিয়ে ৬০টা মায়ের মারা হয়েছে। স্নিগ্ধার আরও দাবি, তাকে খাওয়ার জন্য কফি দেয়া হলে নজরুল ইসলাম সেই কাপ তার হাত থেকে ছিনিয়ে নিয়ে গরম কফি তার মুখে ঢেলে দেন। আর এ সময় নজরুল ইসলামের সঙ্গে তার পিএস শোভাও উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল। কিন্তু এখানেই দেখা দেয় বড় ধরনের স্ববিরোধিতা। সংবাদ সম্মেলনে দেয়া এই বক্তব্যের সঙ্গে বাংলা এডিশনকে দেয়া তার অডিও সাক্ষাৎকারে অমিল রয়েছে নানাভাবে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন নজরুল ইসলাম নয়, বরং তার পিএস শোভাই তার মুখে গরম কফি ঢেলেছেন। গরম কফি ওই মেয়েটাই সবাই ঢেলে দিয়েছিল এবং আমার ড্রিঙ্কের মধ্যে ড্রাগ ওই মেয়েটাই মিশাইছিল এবং আমার মাথায় শটগান ধরে বলা হয়েছে যে এটা তুই খাবি, তাহলে তোকে বের হতে দিব না। এবং এই মেয়েটা সবকিছুর সাক্ষী ওখানেই ছিল এবং সে হচ্ছে নজরুলের রক্ষিত। একই ঘটনায় দুই ভিন্ন বক্তব্য, কখনো নজরুল ইসলাম আবার কখনো তার পিএস। এই দ্বিমুখী অবস্থান শুধু শোভাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং নজরুল ইসলামকে ঘিরে সংবাদ সম্মেলনে দেয়া পুরো ঘটনাটিকেই ঠেলে দিচ্ছে এক গভীর সংশয়ের অন্ধকারে। এছাড়াও সংশ্লিষ্টদের দাবি, যদি সত্যি গরম কফি ঢালা হয়ে থাকে তাহলে মুখে পোড়া দাগ থাকার কথা। মেডিকেল তথ্য অনুযায়ী এমন আঘাত সারতে অন্তত ৭ দিন সময় লাগে, অথচ এই ঘটনার ৩ দিন পর স্নিগ্ধার মুখে তেমন কোনো চিহ্ন তো দূরের কথা, সামান্য লালচে ভাবও দেখা যায়নি। ফলে তার এই স্ববিরোধী বক্তব্য পুরো ঘটনাটিকেই এক সুচারুভাবে নির্মিত নাট্যমঞ্চ বলে সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে অনেকের কাছেই। অপরদিকে সংবাদ সম্মেলনে শোভাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও দেখা যায় স্নিগ্ধাকে। তিনি শোভাকে নজরুল ইসলামের রক্ষিতা বলে দাবি করেন এবং তার কাছে শোভাকে ঘিরে একাধিক ভিডিও থাকার কথাও জানান। এই মেয়ে, এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার। আমার কাছে ভিডিও আছে। তবে বাংলা এডিশন সেই ভিডিওর প্রমাণ চাইলে তিনি তা একভাবে এড়িয়ে যান। আচ্ছা, ভিডিওটা এই মুহূর্তে আপনার কাছে নাই? ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, সেটা আমি তো একটা মেয়েকে সম্মান করি, আমি তো প্রতিটা মেয়েকে সম্মান করি, আমি তো আমার নিজেকে তার জায়গায় নিয়ে যেতে পারি না। এদিকে গণমাধ্যমে শোভার একটি অডিও বার্তা পাওয়া যায়, যেখানে তিনি ঘটনার সময় নিজের উপস্থিতি অস্বীকার করেন এবং স্নিগ্ধাকে পতিতা বলেও কটাক্ষ করেন। আমি কিছু বলছি? আপনি তো ওখানে প্রেজেন্ট ছিলেন। আমি প্রেজেন্ট
ছিলাম কি ছিলাম না সেটা আপনি দেখছেন? প্রমাণ যদি আপনার কাছে থাকে আপনি আমার অফিসে যোগাযোগ করেন। একজন প্রস্টিটিউট যে প্রতি রাতে এক একজন লোকের কাছে যায়, তার কথা মতো আপনারা আমাকে প্রশ্ন করবেন আর আমি সোজাভাবে উত্তর দেবো, ব্যাপারটা এরকম না। স্নিগ্ধা আরও দাবি করেন, নজরুল ইসলামের হাত থেকে বাঁচতে তিনি 2 তলা থেকে একটি খাদে লাফ দেন, যাতে তার পা ছুলে যায় বলেও অভিযোগ করেন তিনি। আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। পরবর্তীতে তার শরীরে কোনো গুরুতর আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন তার ব্যাকবোন ভেঙে গেছে, পায়ে মচকে যাওয়া বা ভাঙেনি। আর ওই 2 তলা থেকে লাফ দেওয়ার পরে আসলে আপনার কোনো ইনজুর হয়েছিল কিনা, এটা একটা বড় কোশ্চেন। আমার ব্যাকবোনে ভেঙে গেছে। অপরদিকে শোবিজ জগতের এই তারকা তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার সঙ্গে আরেক মডেল জেবা তাকিয়ার নামও জুড়ে দেন। স্নিগ্ধার দাবি, নজরুল ইসলামের সঙ্গে জেবা তাকিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং এই সুবাদে নজরুল ইসলামের কাছ থেকে $250 কোটি টাকা নেন তিনি। জেবা তাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল। ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা তাকিয়া প্রসঙ্গে স্নিগ্ধা আরও বলেন, জেবা তাকিয়া বিবাহিত ছিলেন, পরে তার স্বামী ফিরে এলে নজরুল ইসলামের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তিনি সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যান। একই সঙ্গে তিনি দাবি করেন তার সঙ্গে চেহারার মিল থাকায় তাকে জেবা আখ্যা দিয়ে নির্যাতন করা হয়। এখন জেবা তাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা তাকিয়া, এটা জেবা তাকিয়া। অন্যদিকে জেবা তাকিয়াও প্রথমবারের মতো মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক অডিও বার্তায় তিনি দাবি করেন তার প্রতি স্নিগ্ধার ব্যক্তিগত আক্রোশ থেকেই এসব অভিযোগের জন্ম। ওর একটা খ্যাচ তৈরি হয়ে গেছে আমার প্রতি। সংবাদ সম্মেলনে নিজের বিলাসবহুল জীবনযাপনের বিষয়টিও তুলে ধরেন স্নিগ্ধা। তিনি বলেন তার গাড়ি মিরপুরে ঢুকবে না এবং তিনি গত 6 বছর ধরে বনানীতে বসবাস করছেন। আমি একটা গাড়ি মেইনটেইন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। হ্যাঁ, যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in Bonani in one house. তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন তিনি। অনেকেই প্রশ্ন তোলেন, অল্প সময়ের ক্যারিয়ারে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন সম্ভব, কিভাবে এমন গাড়ির মালিক হলেন তিনি। কিন্তু এ বিষয়ে বাংলা এডিশনকে দেয়া সাক্ষাৎকারে ভিন্ন দাবি করেন স্নিগ্ধা। বলেন তার বাসা বিলাসবহুল নয়, বনানীতে 50,000 টাকা ভাড়ায় থাকেন এবং তার গাড়িটিও একটি সাধারণ গাড়ি, যার দাম 28 থেকে 30 লাখ টাকা। বনানীতে আমি থাকি 50,000 টাকার বাসায়, এটাকে দেখানো হচ্ছে বিলাসবহুল হিসাবে। আমার বাসা বিলাসবহুল না, আমার সামান্য সিম্পল একটা গাড়ি আছে যেটার দাম 28 থেকে 30 লাখ টাকা। আর এই একই বিষয়ে 2 ধরনের বক্তব্য আবারও নতুন করে শুধু ধোঁয়াশাই তৈরি করে। একইভাবে নিজের আয়ের উৎস নিয়ে পারিবারিক ব্যবসার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। আমি মডেলিং করি, আমার ফ্যামিলি বিজনেস, আমার বাবা ব্যবসা করে, আমাদের ফ্যামিলি বিজনেস ছোটবেলা থেকে আমাদের রংপুরের ফ্যামিলি বিজনেস। স্নিগ্ধা আরও দাবি করেন নজরুল ইসলাম তাকে মদ্যপানের শর্ত দেন, তবে তিনি জানান তিনি মদের গন্ধ সহ্য করতে পারেন না। তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন কিছু ছবিও পাওয়া যায় যা দেখে অনেকেই মদের গ্লাস হিসেবে মন্তব্য করেছে। ফলে মদ খাওয়া নিয়ে স্নিগ্ধার বক্তব্যে উঠেছে নতুন প্রশ্ন। অপরদিকে সম্প্রতি তার নতুন আরেকটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও বার্তায় তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান এবং তাকে নিয়ে ট্রল না করার অনুরোধ জানান। আপনারা প্রত্যেকটা মানুষ যদি পারেন আমাকে মাফ করে দিবেন, আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আর যদি না পারেন তাহলে অন্তত এই ট্রল করা থেকে দূরে থাকুন। অন্যদিকে স্নিগ্ধার এসব অভিযোগ অস্বীকার করে বাংলা এডিশনের কাছে ভিন্ন তথ্য তুলে ধরেছে আশিয়ান সিটি কর্তৃপক্ষ। স্নিগ্ধা চৌধুরী যে অভিযোগটা করেছেন আমাদের স্যারের বিরুদ্ধে, এই অভিযোগটা সত্য নয় এবং একজন সুনামধন্য ব্যক্তির নাম খারাপ করার জন্য এবং নিজস্ব কিছু স্বার্থ হাসিলের জন্য হয়তো এই অভিযোগগুলো করেছেন, বা অন্য কোনো ব্যবসায়ী মহলের স্বার্থ হাসিলের জন্য এমন কোনো অভিযোগ আসছে। এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। শারীরিকভাবে নির্যাতনের বিষয়টা
একেবারেই সত্য নয়। কারণ হলো, যদি কোনো ব্যক্তির সাথে শারীরিক নির্যাতনের মতো কোনো ঘটনা ঘটে থাকে, সেটা প্রশাসনকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করার কথা, এবং যেটা উনি 2 দিন পরে করেছেন, এবং এটা কোনো চক্রান্তমূলক কারণেই করেছেন। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে স্নিগ্ধা চৌধুরীর এক বক্তব্যের সঙ্গে আরেক বক্তব্যের মিল পাওয়া যাচ্ছে না, যা পুরো ঘটনাটিকেই ঘোলাটে করে তুলেছে। তার এসব দ্বিমুখী অবস্থানের কারণে নেটিজেনরা যেন এক গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছে। অনেকেই আবার বলছে এ যেন কুমিরের কান্না, শব্দ আছে কিন্তু অশ্রুর কোনো অস্তিত্ব নেই। বাংলা এডিশন, ঢাকা।